হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। ম্যাজিক্যাল দুনিয়া সিজন 2 পর্ব 6। আগে বলো, রাতে কোনো আজব স্বপ্ন দেখো তুমি? না প্রিন্সেস। এখন বলো, ব্ল্যাক ড্রাগনে যোগ দিয়েছ কেন? রাজ্যের আবর্জনা, যেটা কিছু পাওয়ারফুল লোক তাদের রাজ্য থেকে পরিষ্কার করতে। এটা রাজার দায়িত্ব, তুমি কেন এটা করতে যাবে? কারণ রাজা নিজেই একটা আবর্জনা এবং তাকেও পরিষ্কার হওয়া দরকার। কি, আমার বাবা আবর্জনা? হ্যাঁ। এখন বলো, আমাকে নিয়ে কি ভাবনা তোমার? আপনি একজন প্রিন্সেস, আর সেটার জন্য আমি বিরক্ত বোধ করি। প্রিন্সেসরা তাদের সুন্দর জীবন কাটায়, আর সেখানে সাধারণ লোকজনের ছেলেমেয়েরা দুঃখের সাথে থাকে। অনেকে খাবার পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না, তাই আমি বিরক্ত বোধ করি আপনার প্রতি। তবে ইদানিং জানি না আপনাকে দেখতে আমার হার্টবিট কেন বেড়ে যাচ্ছে। কারণ বলতে পারবো না আমি। আমি বুঝতে পারছি না আমি কি করছি। তবে যা আমাকে প্রশ্ন করছে, আমি কোনো কিছু লুকাতে পারছি না। মনে হচ্ছে আমার উপরে কোনো স্পেল ব্যবহার করা হচ্ছে, যেটা আমার মুখ থেকে সব সত্য কথা বলে দিচ্ছে। হঠাৎ প্রিন্সেস আমার ডান হাত আর নরম ডান হাত দিয়ে শক্ত করে ধরলো এবং বলতে লাগলো, আমার হাতের স্পর্শ পেয়ে কেমন লাগছে তোমার? আমার হার্টবিট আরও বেড়ে যাচ্ছে। একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আমাকে প্রিন্সেস না একটা মেয়ে হিসেবে তোমার কেমন লাগে? আমি সেরকমভাবে আপনাকে দেখিনি কখনো, তবে যতদূর বলতে পারি আপনি আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। তবে আমার দেখা সবচেয়ে বিরক্তকর মেয়েও আপনি। আমার এই কথা শুনে প্রিন্সেস অনেক রেগে গেল। রাগে সোজা আমার ঠোঁটে তার ঠোঁট লাগিয়ে একটা চুমু দিয়ে দিল এবং আমার হাতে হাত ধরে তার আবার টেলিপোর্ট হয়ে গেল। এবার সোজা মিনিস্টারের দেওয়া বাসাতেই এসে গেছি আমি। প্রিন্সেস কি করলো আমি কিছুই বুঝতে পারিনি। হঠাৎ কিছুক্ষণের জন্য আমার মাথা অনেক হ্যাং করলো। আমি এটা করতে চাইনি, কিন্তু তোমার মনের কথাগুলো বের করার জন্য করতে হয়েছে আমাকে। এটাকে মাইন্ড রিডিং বলে। অবশ্যই স্পেল দিয়ে আমি পারি না, বরং যার উপরে ব্যবহার করি সেই আমাকে সবকিছু বলে দেয়। তাহলে আমি সবকিছু এখন রাজাকে বলে দিবেন? তুমি আসলেই বেশি বুঝো না। তোমার হার্ট আমাকে দেখলে কাঁপে, এর মানে এখনো তুমি বোঝো নাই। এর মানে আমাকে তুমি ভালোবাসো। আর আমি চাই না যে আমাকে ভালোবেসে তার বিরুদ্ধে কিছু বাবাকে বলতে। কিন্তু আমি এটা ঠিকই বলছি যে রাস্তা তুমি অবলম্বন করছো এটা একদম ছেড়ে দিবে। দরকার পড়লে তোমার কাজের জন্য আমি নতুন একটা রাস্তা খুঁজে দিব। সেটা কেন করবেন? আমার মন চাইছে তাই। এখন থেকে আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে, নাহলে সব কথা আমার বাবার কানে যাবে। হ্যাঁ ঠিক আছে, একটা প্রশ্ন, আমাদের কথাবার্তা কিভাবে শুনেছেন? তোমার শার্টের কলারে একটা ছোট্ট ম্যাজিক্যাল ডিভাইস রয়েছে, যেটা তার আশেপাশের সকল শব্দ সোজা আমার কানে পৌঁছে দেয়। অবশ্য সেটা আমারই তৈরি। আমি ভাবিনি এত ভয়ঙ্কর হবে প্রিন্সেস এলিনা। মূলত যে পরিস্থিতিতে আমি আছি, আমার কাছে দুটো রাস্তা আছে। এক হলো তার কথা শোনা, না হলে আমাদের চারজনের জীবনই ঝুঁকিতে। আর দুই হলো তাকে হত্যা করা, যেটা আমার হাত করতে পারবে না। আমি বুঝতে পারছি না হঠাৎ আমার মনের মধ্যে তার জন্য অজানা মনোভাব আসতে শুরু করেছে। এটা যে ভালোবাসা বলল, অবশ্য এই বিষয়ে কোনো জ্ঞান না থাকার কারণে আমি সঠিক বলতে পারছি না। এটা অন্য কারোর সাথে শেয়ার করার দরকার আমার। যাই হোক, আপাতত বেশ জোরালো একটা অবস্থায় আমি পড়েছি, যেটা থেকে বের হওয়ার সমাধান আমি খুঁজে পাচ্ছি না। তার স্পেলের বিরুদ্ধে আমি কোনো কিছুই করতে পারিনি। আমার শরীর নড়াতেও পারিনি, বরং মুখের কথাও আটকাতে পারিনি। এখন যা হওয়ার হয়ে গেছে। আমাকে শুধু সামনের জিনিসের উপরে খেয়াল দিতে হবে। রাত হয়ে গেছে, আমরা সবাই খাবার খেয়ে নিয়েছি। প্রিন্সেস খাবার খেয়ে একটা রুমে রেস্ট নিচ্ছে। অবশ্য আমাদের সাথে যাবে সে। আমরা আর দেরি করলাম না, কারণ আধা ঘন্টা পর সেই আজব শব্দ শুরু হবে। এখানে লোকজনের মতে এই শব্দ প্রতি রাতে এক সময়ই শুরু হয়। আর সেটা কিসের শব্দ আসলে তা বের করতে হলে আমাদের এখানে থাকা চলবে না। মিনিস্টারের মতে যে ঘর থেকে বের হয় সেই বেহুশ হয়ে যায়, তাই আমাদের একটু তাড়াতাড়ি বনের দিকে যেতে হবে। অবশ্য আমরাও অজ্ঞান হব কিনা সেটা জানি না, তবে চেষ্টা করে দেখা যাক। প্রিন্সেসকে নিয়ে আমরা তিনজন হেঁটে বনের ভিতরে ঢুকলাম। পুরো রাস্তা প্রিন্সেস আমার দিকে একবারও তাকায়নি, বরং আমি নিজেই বারবার তার দিকে তাকাচ্ছিলাম। এতদিনে নিজের কাছে বিরক্তি লাগা তার তাকানো, কিন্তু এখন মনে হচ্ছে সে তাকাক আমার দিকে একবার। জানি না হঠাৎ আমার মন থেকে পাল্টে গেল কেন, কিন্তু এই মনে চিন্তা ভাবনাগুলো আমার অনেক পুরাতন মনে হচ্ছে। আমরা বনে পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে গেল, আর হঠাৎই চারিদিকে শব্দ শোনা যাচ্ছে। অবশ্য শব্দের সাথে সাথে আমি দূর থেকে ম্যাজিক পাওয়ারও দেখতে পাচ্ছি। লড়াই বনের মধ্যে হচ্ছে না, বরং বনের উপরে আকাশে হচ্ছে। আমি সঠিক দেখতেও পাচ্ছি না, তবে দুই ধরনের ম্যাজিক পাওয়ারের সংঘর্ষ হচ্ছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। যতদূর দেখতে পাচ্ছি তার মধ্যে একদল কালো আর আরেক দলের সাদা রঙের ম্যাজিক পাওয়ার দেখা যাচ্ছে আকাশে, যাদের সংঘর্ষের পরে পিঙ্ক কালারের একটা ম্যাজিক পাওয়ার নিচের দিকে ছড়িয়ে পড়ছে।
আমি বুঝতে পারলাম এই পিঙ্ক কালারের ম্যাজিক পাওয়ার এই শহরে আসার সময় আমাদের সাথে জানে প্রবেশ করেছিল। ব্যাপারটা খারাপ। আমি একটা ম্যাজিক পাওয়ার অনুভব করছি, যদি আমাদের সংস্পর্শে আসে সেটা তাহলে সাথে সাথে বেহুশ হয়ে যাব আমরা। সমস্যা নেই, আমি এটার সমাধান করে দিচ্ছি। প্রিন্সেস একটা স্পেল ব্যবহার করলো যেটা আমাদের চারিদিকে একটা ঢাল তৈরি করে দিল। আপাতত কোনো ম্যাজিক পাওয়ার আমাদের কোনো কিছুই করতে পারবে না, তবে স্পেলের ব্যাপার আলাদা। ধন্যবাদ প্রিন্সেস। যতটুকু দেখা যাচ্ছে তাতে উপরে 20 জনের সৈন্যের মতো আছে। 10 জনের একদম কালো এবং 10 জনের একদম সাদা ডানা, ডেভিল এবং অ্যাঞ্জেল। যে ম্যাজিক পাওয়ার অনুভব করছি তাতে বলা যাচ্ছে উপরে অ্যাঞ্জেল এবং ডেভিলের মধ্যে ফাইট হচ্ছে। কিন্তু হঠাৎ অ্যাঞ্জেলরা কোথা থেকে আসলো? অবশ্য আমরা অ্যাঞ্জেলের কথা শুনে অনেক অবাক হয়ে যাই, কারণ অ্যাঞ্জেল অনেক আগেই এই দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় তাদের রাজ্য সহ। অ্যাসাক যেটা কিনা অ্যাঞ্জেলদের রাজ্য ছিল, এবং আরসাক যেটা কিনা ডেভিলদের। দুই রাজ্যের অত্যাধিক যুদ্ধের ফলে দুটো রাজ্যই বিলুপ্ত হয়ে যায়, তবে কিছু ডেভিল অন্য রাজ্যে থাকায় তারা পুরোপুরি বিলুপ্ত হওয়া থেকে বেঁচে যায়। আর এখন এখানে ডেভিলরা লড়ছে, সেটা না হয় স্বাভাবিক বিষয়, তবে অ্যাঞ্জেলরা লড়ছে এটা অস্বাভাবিক অনেক। কারণ কয়েক হাজার বছরের মধ্যে এই দুনিয়াতে একটা অ্যাঞ্জেলও পাওয়া যায়নি খুঁজে। সকলে এখন জানে অ্যাঞ্জেলরা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু হঠাৎ এখানে 10 জন অ্যাঞ্জেল দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর শুধু আমি না, আমার সঙ্গে সবাই অবাক হয়ে যায় এটা দেখার পর। তাদের ম্যাজিক পাওয়ারের তুলনায় থেকেও বেশি। আমি ডেভিলদের মাঝে এত ম্যাজিক পাওয়ার আগে কখনোই লক্ষ্য করিনি। এটা ঠিক কয়েক হাজার বছর আগের মতো, যখন ডেভিল এবং অ্যাঞ্জেলরা ছিল সবচেয়ে শক্তিশালী এই দুনিয়াতে। জ্যাক, আমরা এখন কি করব? আমরা এসেছি একটা মিশনে, সেটা শেষ করেই আমাদের ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে। উপরে ম্যাজিকের পাওয়ার আসলে অনেক শক্তিশালী। আমি এরকম ভাবিনি যে এত শক্তিশালী কোনো ম্যাজিক পাওয়ার আমি দেখতে পাবো। আমার দেখা ইগ্রাসিলকে ম্যাজিক পাওয়ারের থেকেও অনেক বেশি শক্তিশালী উপরের ম্যাজিক পাওয়ার। জানি না তারা কারা, কিন্তু অনেক শক্তিশালী সেটা তাদের ম্যাজিক পাওয়ার দেখেই বোঝা যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আপাতত আমি উঠতে পারি না, তাই তাদেরকে নিচে নামাতে হবে। আমি ভেরুদা এবং ভেলি দুজনকেই 2 হাতে ধরলাম এবং সাথে সাথে দুটো ভেলিকে নিয়ে ওয়াটার স্ল্যাশ এবং ভেরুদাকে নিয়ে ফায়ার স্ল্যাশ দিলাম। ভেলি থেকে বিশাল একটা পানির তরঙ্গ বের হলো এবং ভেরুদা থেকে বিশাল একটা আগুনের তরঙ্গ বের হলো। দুইটা স্ল্যাশ পাশাপাশি একসাথে ওই লোকদের দিকে যেতে লাগলো। আমি ভাবলাম কিছু একটা করবে, কিন্তু তাদের থেকে অর্ধেক পথেই একজন অ্যাঞ্জেল উড়ে এসে আমাদের 2 স্লাইসের মধ্যে দাঁড়ালো। আমি ভেবেছিলাম তার শরীরে কিছু একটা হলেও ক্ষত হবে। তা হয়ে আমার দুটো তলোয়ারের স্লাইস সেই অ্যাঞ্জেলের শরীরের ভিতর চলে গেল। অনেকটা বলতে গেলে স্লাইস দুটো ম্যাজিক পাওয়ার অ্যাবজর্ব করে নিল অ্যাঞ্জেলটা অনেকটা নিচে আসায় আমরা ভালো করে তার চেহারা দেখতে পারলাম। একটা ছেলে, তবে চেহারা অনেকটা সুন্দর। পিঠে দুটো সাধারণ পাখির পালকের মতো দেখতে অনেকটা। এই প্রথম কোনো অ্যাঞ্জেলকে আমি প্রথমবার নিজের চোখে দেখলাম। অ্যাঞ্জেলটা বলতে শুরু করলো, এখানে অনেক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আমরা আশা করি কেউ আপনারা এর মধ্যে জড়াতে চাইবেন না নিজেদের। আমরা কিছু বলতে যাব তার আগেই অ্যাঞ্জেলটা চলে গেল। আমি অ্যাঞ্জেলটার ক্ষমতা দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি প্রিন্সেসকে বলতে যাব টেলিপোর্ট হয়ে প্যালেসে ফিরে যেতে, কিন্তু তার আগেই একটা কালো ডানা ওয়ালা ডেভিল প্রিন্সেস এর গলার নিজের হাতের ধারালো নখ ধরে দাঁড়িয়ে আছে। আজ প্রথম কোনো ভ্যাম্পায়ারকে হত্যা করার সুযোগ হয়েছে আমার। আমি এই সুযোগে ছেড়ে দিতে চাই না। ডেভিলকে দেখেই আমরা সকলে সাবধান হয়ে গেলাম, কিন্তু এই ডেভিলের ম্যাজিক পাওয়ার দেখেই আমার শরীর বারবার শিউরে উঠতে লাগলো। দেখুন, যাই হোক না কেন, প্রিন্সেস এলিনাকে ছেড়ে দিন। তাহলে তো আজকে আমি লটারি জিতে ফেলেছি। একে তো ওই অ্যাঞ্জেলগুলোকে হত্যা করব, তারপর একটা ভ্যাম্পায়ার প্রিন্সেসকে। আমাদের রাজা তো আজ অনেক বেশি খুশি হবে। আপনাদের রাজাকে বেশি কথা বললো না ছোট ছেলে, তোমারও সময় হবে। আমি কিছু করতে যাব তার আগেই ডেভিলটা প্রিন্সেসের পেটের মধ্যে তার ধারালো নখ ঢুকিয়ে দিল, যার কারণে অনেক দ্রুত রক্ত বের হতে শুরু করলো। ডেভিল প্রিন্সেসকে ছেড়ে দিল এবং জোরে জোরে হাসতে লাগলো। মাত্র আধা মিনিট সময় লাগবে এই ভ্যাম্পায়ার প্রিন্সেসের জীবন চলে যেতে। আমার ধারালো নখ থেকে একটা বিষাক্ত বিষ তার শরীরে প্রবেশ করেছে, আর এখন আস্তে আস্তে তোমাদের সকলের শরীরে সেটা প্রবেশ করাবো আমি। ডেভিলটার কথা শুনে মনে হলো আমার মাথার উপর কেউ আঘাত করেছে। মাথা ঘুরতে লাগলো শুধু। প্রিন্সেসের জন্য কিছু করতে পারলাম না, এজন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি নিজের মনের ফিলিংসটাও বুঝতে পারছি না, তবে আমার বুক ভেঙে চুরে যাচ্ছিল। প্রিন্সেস তার হাত দিয়ে বুক চেপে ধরেছে। আমি রাগে ডেভিলটার উপর আক্রমণ করতে চাইলাম, কিন্তু তার এক ঘুষিতেই আমি মাটিতে পড়ে গেলাম। ঘুষিটা সে আমার হাতে দিয়েছে, যেটা আমিও দিতে চেয়েছিলাম। দুজনের ঘুষি একসাথেই হাতে হাতে লাগে, তবে তার শক্তিতে আমি কিছুই না। আমি মাটিতে পড়ে গেছি এবং মাটিও কয়েক ফিট গর্ত হয়ে গেছে। আমার ডান হাত পুরো ভেঙে গেছে মনে হচ্ছে এক ঘুষিতেই। আমি সেটা নাড়াতেও পারছি না। প্রিন্সেস তার ক্ষতস্থানে হাত রেখে আমার দিকে আসতে শুরু করেছে। এদিকে হ্যারি, লুসি এবং লুসানার কোনো আঘাতেই ডেভিলটার কিছু করতে পারছে না। আমি বুঝতে পারলাম না কি করব আমি। আমার ডান হাত আমি অনুভব করতে পারছি না।
বেরুদা উঠানোর মতো শক্তি আমার হাতে নেই, আর ভেলি আমার বাম হাতে ছিল ওকে ঘষি মারার সময়। তবে আমি মাটিতে পড়ার পর সেটা একটা গাছে গিয়ে গেঁথে যায়। প্রিন্সেস ঠিক আমার কাছে চলে আসলো, তার ব্লাডে তার পুরো শরীর ভিজে গেছে। সেটা দেখে আমার মাথা আরো খারাপ হয়ে যাচ্ছিল, আমার বুকে শুধু চুরমার করে যাচ্ছে। হঠাৎ প্রিন্সেস কোনো কথা না বলেই আমার ঠোঁটে চুমু দিল একটা। চুমু বলা যাবে না এটাকে, আমার ঠোঁটে সে তার দাঁত দিয়ে কেটে ব্লাড খাচ্ছে সে। ভ্যাম্পায়াররা সব গোত্রের প্রাণীদের টাটকা রক্ত খেতেই পছন্দ করে, এটা তাদের ম্যাজিক পাওয়ারও বাড়িয়ে দেয়। অনেক ভ্যাম্পায়ারের আসল ক্ষমতা ব্লাড খাওয়ার পরেই দেখা যায়। সব ব্লাডের থেকে মানুষের শরীরের ব্লাড ভ্যাম্পায়ারদের ক্ষমতা সবচেয়ে বেশি বাড়িয়ে দেয়। অবশ্য একবার একজন মানুষের ব্লাড একজন ভ্যাম্পায়ার খেলে সেটা নেশা তার সারা জীবনই থেকে যায়। প্রিন্সেস চুমুর সাথে আমার ঠোঁট কেটে রক্ত চুষে খাচ্ছে, যার কারণে তার পেটের ক্ষত একা একাই ঠিক হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তার কালো চুলগুলো সিলভার কালারের হয়ে গেল, বাদামি কালারের চোখের বনি দুটো লাল হয়ে গেল, আর ম্যাজিক পাওয়ারও অনেক গুণ বেড়ে গেল, যেটা কিনা এই ডেভিলদের থেকেও বেশি। আমি অবাক হয়ে গেলাম যে তার রক্ত খেয়ে তার ক্ষমতা এতটা বেড়ে যাবে। তুমি ঠিক আছো জ্যাক? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আপনার শরীরের বিষ? সেটা চিন্তা করতে হবে না তোমাকে, আর সেটা কিছুই করতে পারবে না আমাদের আসল ভ্যাম্পায়ার ফর্মে। কিন্তু তোমার হাত তো পুরো ভেঙে গেছে, এটা কিছু না, ঠিক হয়ে যাবে। কত বড় সাহস তোমার! আমাকে আঘাত করেছো সেটা মানলাম, কিন্তু তুমি জ্যাককে আঘাত করেছো এটা আমি কখনো মেনে নিব না। প্রিন্সেসের ফুল ভ্যাম্পায়ার ফর্মে দেখে অনেকটা ভয় পেয়ে গেল ডেভিলটা, আর এদিকে প্রিন্সেসও রেগে গেছে একদম। আমি প্রিন্সেসের এরকম রূপে মোটেও আশা করিনি, একদম ভয়ানক লাগছে তাকে। যদিও আগের থেকে এই ফর্মে অনেক সুন্দর লাগে তাকে, কিন্তু তারপরও তার রাগী লুকটা অনেক ভয়ঙ্কর। তার হাতে হঠাৎ একটা তলোয়ার চলে আসলো, সেটা অদৃশ্য ছিল, হয়তো ম্যাজিক্যাল তলোয়ার। এটা তলোয়ারটার হাতলে অনেকগুলো কাঁটা রয়েছে, যেটা থেকে একটা তার হাতের তালুতে ঢুকে যায় এবং তার শরীর থেকে ব্লাড চুষে নেয়। আর সাথে সাথে তলোয়ারটা রক্তের কালারের মতো হালকা কালচে লাল রঙের হয়ে যায়। সেটা দিয়ে প্রিন্সেস একটা আঘাতেই ডেভিলটার ডান হাত কেটে গেল। ডেভিলটা বুঝতে পারেনি, আমরাও অবাক, কারণ আঘাতটা এত স্পিডে করা হয়েছে আমরা কিছুই লক্ষ্য করিনি। ডেভিলটা চিল্লিয়ে উঠল, কিন্তু তাতে কিছু করার নেই। পরের আঘাতে সোজা গলা নামিয়ে দিল প্রিন্সেস। যে রূপে আমি দেখলাম তাতে আমি তাকে হত্যা করার কথা চিন্তাও করি নাই, এজন্য নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি চাইবো না কখনো তার কথা অমান্য করতে। হঠাৎ উপরের ফাইটটাও নিচে চলে আসলো। একদম নিচে না আসলেও নিচ থেকে আমরা ঠিকই দেখতে পাচ্ছি লড়াই। এতক্ষণ তাদের লড়াইয়ে 4 জন অ্যাঞ্জেল এবং একজন ডেভিল বেঁচে আছে শুধু। ডেভিলটা একটা মেয়ে। প্রথমে অ্যাঞ্জেল 4 জন অনেক গুরুতর আঘাত করলো মেয়ে ডেভিলটাকে, কিন্তু কিছুক্ষণ পর ডেভিলটা তার পুরো পাওয়ার দেখাতে লাগলো। তার কালো ডানার মধ্যে থাকা সকল পালক খুলে তার সোজা 4 জন অ্যাঞ্জেলকে একের পর এক আক্রমণ করতে থাকে। আর এদিকে ডেভিলটা বিশাল একটা কালো এনার্জি বল তৈরি করে, যেটা অ্যাঞ্জেলদের দিকে ছুড়ে মারলো সে। অ্যাঞ্জেল 4 জনের উপরে সেটা লাগতে দেবে তার আগেই সেটা হঠাৎ আরেকটা অ্যাঞ্জেল চলে আসলো। এবারের অ্যাঞ্জেলটা একটা মেয়ে। এতক্ষণে যে কয়টা অ্যাঞ্জেল দেখেছি সবকটা ছেলে ছিল। পালকদের আঘাতে 4 জন অ্যাঞ্জেল অনেক আহত এবং দুর্বল হয়ে যায়, আর পরের আঘাত তাদের লাগলে তারা নিশ্চয়ই মারা যেত। কিন্তু একটা মেয়ে অ্যাঞ্জেল এসে তার এনার্জি বলকে পুরো নিউট্রালাইজ করে দিল। এই অ্যাঞ্জেলের রয়েছে 4টা ডানা। আমি অ্যাঞ্জেল সম্পর্কে শুনেছি, কিন্তু 4 ডানা অ্যাঞ্জেল সম্পর্কে কোনো কিছুই শুনিনি আগে। হয়তো বিলুপ্ত হওয়ার পর তারা বিকশিত হয়েছে অনেকটা। মেয়ে অ্যাঞ্জেলটা ছোট একটা লাইট ম্যাজিকের লাইট বল বানালো এবং সেটা ছুড়ে মারলো ডেভিলটার দিকে। লাইট বলের আঘাতে ডেভিলটা একদম নিচে পড়ে গেল। মারা যায়নি, হয়তো বেহুশ হয়ে গেছে। মেয়ে অ্যাঞ্জেলটা বাকি 4 জন অ্যাঞ্জেলকে হিল করে দিচ্ছে, আর তখনই পিছন থেকে আরেকটা ডেভিল সোজা একটা তলোয়ার ছুড়ে মারলো অ্যাঞ্জেলটা মেয়েটার দিকে। মেয়ে অ্যাঞ্জেল হিল করার নিজে নজর দেওয়ায় সেই দেখতে পারেনি, আর তার পিঠ দিয়ে তলোয়ারটা ঢুকে যায়। এই ডেভিলটা একটা মেয়ে, তবে একটা প্লাস্টিকের মাস্ক পরা। সে বলতে লাগলো, তাহলে শেষমেশ অ্যাঞ্জেলদের রানী আফ্রিয়েল এখানে আসার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। কিন্তু দুঃখের বিষয় রানী আফ্রিয়েল, আজকে তোমাকে আমার হাতে মরতে হবে। মাস্ক পরা ডেভিল মেয়েটা যুদ্ধক্ষেত্রে অনেক মারাত্মক রূপ নিয়েছে। আমি আশেপাশের সবার ম্যাজিক এনার্জি দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। আমি কোনো দিকে এত ম্যাজিক পাওয়ার কারোর মধ্যেই দেখিনি। প্রিন্সেস এলিনারটা বেশি হলেও স্বাভাবিক, কিন্তু মাত্র এখানে আসা অ্যাঞ্জেল এবং ডেভিলের পাওয়ার লেভেল অনেকটা মারাত্মক। একটা সময় ছিল যখন আমি মানতাম অ্যাঞ্জেলরা আমাদের সাথে বাকি গোত্রের মতো বসবাস করে। তার আগে কি ভাবতাম সেটা আমি মনে করতে পারছি না, কিন্তু প্যালেসে ঢোকার পর থেকেই আমি জেনেছি কোনো অ্যাঞ্জেলই আমাদের সাথে বসবাস করে না, বরং এরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু হঠাৎ তারা কোথা থেকে আসলো সেটা বুঝতে পারছি না। আরেক কথা হলো, ডেভিলরা মূলত এত শক্তিশালী ম্যাজিক পাওয়ার তাদের সাথে বহন করে না, কারণ হ্যারিও ডেভিল। তাছাড়া আমি অনেক ডেভিল দেখেছি যাদের মধ্য থেকে এরকম মারাত্মক ম্যাজিক পাওয়ার বের হয় না।
এখানে যেসব ডেভিল রয়েছে তাদের ম্যাজিক পাওয়ারের সংস্পর্শে আসলে বমি চলে আসতে চায়। অনেকটা সিনিস্টার ধরনের ফিলিংস হয় তাদের ম্যাজিক পাওয়ারের সংস্পর্শে এসে। অ্যাঞ্জেল মেয়েটার পিঠের মধ্য দিয়ে তলোয়ার ঢুকে গেল। সে ঠিক মতো প্রথমে 4 জনের ক্ষত হিল করে দিল, তারপর তার 4 জনের মধ্যে একটা ডানা তলোয়ারটা দিয়ে পিঠ থেকে বের করে দিল। কিছুটা ব্যথা পেয়েছে সেটা বোঝা যাচ্ছে, তবে সাথে সাথে তার ক্ষত ঠিক হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, কিছুই করতে পারছি না। শুধু আমি নই, আমার সাথে হ্যারি, লুসি এবং লুসানা কিছুই করতে পারছে না। তবে প্রিন্সেস এলিনা তার ভ্যাম্পায়ার ফর্মে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এক কথায় সেই আমাদের গার্ড দিচ্ছে এখন। আমি কখনো ভাবতেও পারিনি এমন কোনো পরিস্থিতিতে পড়বো আমি এমনই সময় মৃত্যুকে ভয় পেতাম না, তবে কেন জানি না এই ডেভিলদের ম্যাজিক পাওয়ার আমার মনে মৃত্যুর ভয় নিয়ে এসেছে। আমার শুধু এখান থেকে পালিয়ে যেতে মন চাচ্ছে। আমি প্রিন্সেসকে বলতে লাগলাম, প্রিন্সেস, আমাদের আর এখানে থাকা ঠিক হবে না। এখানে পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেছে। হ্যাঁ, পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেছে, সেটা আমি বুঝতে পারছি। এই পুরো বন জুড়ে একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার বানিয়ে রাখা হয়েছে। এর কারণে আমি টেলিপোর্ট ম্যাজিক ব্যবহার করতে পারবো না। তাহলে তো এখন আমরা এখানেই মারা যাব। আমি ভাবতেও পারছি না। নিজেদের ব্ল্যাক ড্রাগন বলো, জনগণের হকের জন্য লড়ো, আর একটু প্রতিকূল পরিবেশে এই তোমার হাল। আমি বিশেষ করে জ্যাকের কাছ থেকে এটা আশা করিনি, যে কিনা আমার গার্ড আপাতত। প্রিন্সেসের কথাটা সঠিক, কিন্তু আমি নিজের হাঁটু কন্ট্রোল করতে পারছি না, শুধু কাঁপছে। আমার শরীর বুঝতে পারছে যে এটা আমার লড়াই করার মতো জায়গা না, কিন্তু তারপরেও আমাকে প্রিন্সেসে সুরক্ষা রাখতে হবে। সেটার জন্য জীবন যাক, তাতে সমস্যা নেই। আমাকে শুধু এটা খেয়াল রাখতে হবে আমার বন্ধুরা এবং প্রিন্সেস সঠিকভাবে এখান থেকে চলে যেতে পারে। উপরের লড়াইও বেশ ভয়ানক হচ্ছে। অ্যাঞ্জেল মেয়েটা ডেভিলটাকে বেশ ভালো টক্কর দিচ্ছে। ডেভিলটা অ্যাঞ্জেল মেয়েটাকে রানী বলে সম্মোহিত করেছিল, তবে অ্যাঞ্জেলদের রানী বলে তার পাওয়ারও বেশি। সে একটা তলোয়ার নিয়ে কাছাকাছি ডেভিলদের সাথে লড়তে ছিল। শুধু তাই নয়, রানী মাঝে মাঝে তার ডানা থেকে কিছু আলোর মতো ছড়ে দিচ্ছিল। সেগুলো দেখতে অনেকটা ছোট বলের মতোই, তবে অনেক গুরুতর আঘাত করছিল, সেটা বুঝতে পারছি। ডেভিলটা রানীর সাথে লড়তে লড়তে অনেকটা ক্লান্ত হয়ে যায়, যার ফলে সে প্রায় হারার পথেই ছিল। অ্যাঞ্জেল রানী তার তলোয়ার দিয়ে ডেভিলটার পেটে আঘাত করবে, এমন সময় ডেভিলটার পাশে কালো ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা দেখা গেল। সেখান থেকে আরো 2 জন ডেভিল বের হয়ে আসলো। একটা ছেলে ডেভিল আর একটা মেয়ে। মেয়েটা মাস্ক পরা থাকলেও ছেলেটার কোনো মাস্ক নেই। কোনো মাস্ক না থাকার ফলেও আমি তার চেহারা দেখতে পেলাম না। এমনিতেই সামনে অ্যাঞ্জেল ছিল। রাতের সময় তাদের ডানা এত উজ্জ্বল আলো দেয় যে সামনে সবকিছু দেখা যায়, কিন্তু সেই উজ্জ্বল আলোতেও লোকটার চেহারা দেখতে পেলাম না। তার চেহারা ওইখানে একদম কালো হয়ে আছে। হয়তো কোনো ম্যাজিক্যাল হুড পড়েছে, যার কারণে দেখা যাচ্ছে না। লোকটা আসার পর আমাদের পা কাঁপা আরো বেড়ে গেল। একটা কালো রঙের বিশ্রী ম্যাজিক পাওয়ার বের হচ্ছিল তার শরীর থেকে, যেটা আমাদের ভয় আরো বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ডে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমাদের হাঁটুতে ভর করে বসে থাকতে হলো। এই নতুন ছেলে ডেভিলটাকে আমি জানি না, কিন্তু এর ম্যাজিক পাওয়ার মোটেও সুবিধার না। তার কোনো ডানা নেই পিঠে, তারপরও সে উঠছে আকাশে। লোকটা বলতে লাগলো, তাহলে অ্যাঞ্জেল কুইন মাটিতে আসার সিদ্ধান্ত নিয়েছেই। বেশ ভালো হলো, আজ আমাদের মধ্যে সকল লড়াই শেষ হয়ে যাবে। ডেভিল কিং আইরাফ, আপনি চুক্তি করেছিলেন আমাদের পূর্বপুরুষদের কাছে যে তার কোনো যুদ্ধ করবেন না। অ্যাঞ্জেল এবং ডেভিল সম্পূর্ণ আলাদা থাকবে, কিন্তু হঠাৎ সেটা ভাঙছেন কেন? অ্যাঞ্জেল রানী মুখে ডেভিল কিং নামটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আর সে যে ডেভিল কিং আইরাফ, সেটার কথা শুনে অবাক হলাম। ডেভিল কিং আইরাফের সম্পর্কে অনেক বইয়ে লেখা আছে। তাকে ডেভিল রাজ্য আরশাক বিলুপ্ত হওয়ার পর সবচেয়ে শক্তিশালী রাজা হিসেবে গণ্য করা হতো, কিন্তু সে এত বছর বেঁচে থাকবে এটা কেউ ভাবেনি। অনেক রহস্য রয়েছে এর মাঝে, আমি জানি না। হ্যাঁ, সেগুলো জানার জন্য আমি বেঁচে থাকবো কিনা। হয়তো ডেভিলটা নতুন মাস্ক পরা যে মেয়েটা এসেছে তার কাঁধে রয়েছে। ডান হাত দিয়ে সে হিল করে দিচ্ছে। আর আজ অ্যাঞ্জেলগুলোর সব কাহিনী শেষ করে দেওয়া যাক। তোমাকে একটা সুযোগ দিব আমি বাঁচার। যদি অ্যাসাকে যাওয়ার রাস্তা আমাকে বলে দাও। সেটা কখনোই না, কোনো ব্যাপার না। এমনিতেও তোমাকে আমার ভালো লেগেছে। আমি ভাবিনি অ্যাঞ্জেল রানী এত সুন্দরী হবে। আমি তোমাকে আমার রানী বানিয়ে দিব, সমস্যা নেই। অ্যাঞ্জেল রানীর রাগে ডেভিল কিং এর উপর আক্রমণ করতে লাগলো। প্রথমেই ছোট্ট একটা লাইট বল ব্যবহার করলো। সেটা অনেকটা ছোট ছিল, তবে ডেভিল কিং সেটা হাত দিয়ে থাপ্পড় মেরে অন্যদিকে ফেলে দিল। পাশে থাকা আরেকটা বল পুরো ধ্বংস হয়ে যায় সেই আঘাতে। আমি ভাবিনি এত ছোট একটা লাইট বল এত গুরুতর কিছু করবে। আবার রানী সোজা তলোয়ার দিয়ে ডেভিল কিং এর উপর হামলা করতে গেল, কিন্তু সে এক হাত দিয়ে তলোয়ারকে ধরে ফেললো এবং সেটার ব্লেড ভেঙে ফেললো, আর এটা আঙ্গুলের টোকা মারলো, যার আঘাতে অ্যাঞ্জেল রানী স্পিডে আমাদের দিকে পড়তে চাইল। এতক্ষণে বাকি 4 জন অ্যাঞ্জেলকে ওই নতুন মাস্ক পরা মেয়ে ডেভিলটা মেরে ফেলেছে। শুধু বেঁচে আছে অ্যাঞ্জেল রানী। রানী উঠতে উঠতে ঠিক আমাদের দিকে চলে আসলো। এত স্পিডে এসেছে যে আমরা নড়ার সুযোগও পাইনি।
প্রিন্সেস একটু সরে গেল। আমাদের চারজনের উপর এসে পড়ল রানী। রানীর ডানার আঘাতে এবং তার নিচে পড়ার স্পিডে আমরা অনেক গুরুতর আহত হলাম। আমার ডান পা ভেঙে গেছে। হ্যারির দুই পায়ে মোচড় খেয়েছে এবং অনেক রক্ত বের হচ্ছে মাথা দিয়ে। লুসির ডান এবং লুসানার বাম হাত ভেঙে গেছে। অ্যাঞ্জেল রানী আহত হলেও উঠে দাঁড়ালো। সে আমাদেরকে হিল করতে চাইল। তার শরীর অনেকটা ক্ষত হয়েছে, সেটা অনেক আস্তে আস্তে হিল হচ্ছে। অ্যাঞ্জেল রানী বলতে লাগলো, এই জায়গাটা আপনাদের জন্য সুরক্ষিত না, আর আপনারা এখান থেকে চলে যান শীঘ্রই। ডেভিল কিং অনেক শক্তিশালী, আমরা পারলে যেতামই। সারা বন দিয়ে একটু আগে একটা ব্যারিয়ার ছিল, কিন্তু এখন দুটো হয়ে গেছে। এই বনের বাইরে এখন কেউই যেতে পারবে না। আমি আপনাদের হিল করে দিচ্ছি, আপনারা এই জায়গা থেকে এই সময়ের জন্য আপাতত চলে যান। ডেভিল কিং উড়ে একটু নিচে এসে বলতে লাগলো, বাহ, এখানে একজন ভ্যাম্পায়ার, দুইজন ফেরি, একজন ডেভিল এবং একজন দুর্বল মানুষও রয়েছে দেখছি। যাক, অনেকদিন হলো আমার কোনো বড় স্পেল ব্যবহার করিনি, আজকে টেস্ট করা যাক। ডেভিল কিং তাদের আঙ্গুল আমাদের দিকে ইশারা করলো। তার হাত থেকে চিকন একটা ডার্ক ম্যাজিক বিম বের হলো, সেটা আমাদের দিকেই আসছে। রানী আমাদের হিল করার চিন্তা বাদ দিয়ে আমাদের বাঁচানোর চিন্তা করলো। সে একটা ঢাল বানিয়ে দিল আমাদের সবার সামনে, কিন্তু সে ঢাল ম্যাজিক বিমকে থামাতে পারলো না। সেটা ঢালটা ভেঙে রানীর বুক ভেদ করে বের হয়। আমি বিম দেখেই উঠে প্রিন্সেসের সামনে এসে দাঁড়িয়ে যাই, যাতে তার কোনো ক্ষতি না হয়। দুই হাতে আমার দুই তলোয়ার নিয়ে আমি সামনের দিকে দাঁড়ালাম, কিন্তু ম্যাজিক বিমের পাওয়ার এতই যে আমার তলোয়ার দুটো ব্লেড ফুটো হয়ে গেল। আমার বুক ভেদ করে সেটা প্রিন্সেসের বুকে লাগলো। বিমটা শুধু আমাদের শরীর ফুটো করলো না, বরং আমাদের শরীরের অনেক ম্যাজিক পাওয়ারও চুষে নিল, যার কারণে আমরা সবাই পাওয়ার লেস হয়ে গেলাম। প্রিন্সেস, এর পিছনে হ্যারি, লুসি এবং লুসানাও ছিল। ওদের শরীরেও এই ম্যাজিক বিম লেগেছে। বিমটা ঠিক আমার হৃৎপিণ্ড বরাবর লেগেছে, যেটা আমি খেয়াল করিনি। আমি পিছন ফিরে দেখলাম প্রিন্সেসকে। তার পেটের ক্ষত ঠিক হচ্ছে না। অ্যাঞ্জেল রানীর শরীরও ঠিক হচ্ছে না, কারণ কারো শরীরের মধ্যে এখন ম্যাজিক পাওয়ার নেই। আমি এরকম কখনো ফিল করিনি। প্রিন্সেস আমার ব্যথায় আবার ওদিকে তাকিয়ে হেসে দিল, আর সাথে সাথে বেহুশ হয়ে গেল। তার চেহারা দেখে আমার হার্টবিট আরও বাড়ছে না, বরং এটা একদম থেমে গেছে। আমার শরীর শীতল হয়ে গেল, সাথে সাথে হৃৎপিণ্ডের কম্পন বন্ধ হয়ে গেছে। হার্ট ফুটো হলে হয়তো এটাই হয়। আমার দম আটকে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল, আশেপাশের সকল শব্দ আমার কানে আসা বন্ধ হয়ে গেল। আমি কিছু দেখতে পারছি না, আর সমস্ত কিছু নীরব আমার কাছে। আমি কোথায় আছি সেটাও বুঝতে পারছি না। মনে হচ্ছে আমি মারা গিয়েছি আর পরবর্তী জীবনে প্রবেশ করতে যাচ্ছি এখন। হঠাৎ আমি সামনে আলো দেখতে পেলাম, একটা ছোট দরজার মতো মনে হচ্ছে, যেটার বাইরে থেকে আলো দেখা যাচ্ছে। আমি দৌড়ে যেতে লাগলাম সেদিকে। অনেক দৌড়েও আমি সেখানে পৌঁছতে পারছি না। দেখে মনে হচ্ছে কত কাছে, কিন্তু যতই দৌড়াচ্ছি দূরত্ব একরকমই থাকছে। দৌড়াতে দৌড়াতে কতক্ষণ হয়েছে আমি জানি না, কিন্তু যা কিছু মনে আছে তাতে বলতে পারি আমি শুধু দৌড়েই যাচ্ছি। ক্লান্তও হচ্ছি না, ঘামছি না, ক্ষুধাও লাগছে না, তবে দৌড়েই যাচ্ছি। আমার মাথায় সমস্ত কিছু মুছে গেছে, যেসব চিন্তা ভাবনা ছিল সবকিছু ভুলে গেছি আমি। এখন শুধু একটা গন্তব্য আমার কাছে, সেটা হলো এই কালো অন্ধকার থেকে বের হওয়া। কিন্তু আমি ওই দরজা পর্যন্ত যেতেও পারছি না। কতটা সময় হয়েছে আমার এরকম দৌড়ানোর তা আমি জানি না। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম আমি। সাহায্য লাগবে দরজা পার হতে। আমি সাহায্য করব, সমস্যা নেই, শুধু বলো একবার। অজানা একটা শব্দ, হ্যাঁ। হঠাৎ আমি দৌড়ে পৌঁছে গেলাম দরজার কাছে এবং পার হলাম সেটা। দরজার বাইরে অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক বিশাল একটা জায়গা। তবে আমার ফোকাস যাচ্ছে সামনের একটা পুকুরের দিকে। পাশে দুইটা গাছ রয়েছে, বরং গাছের উপরে দুজন বসে আছে। একজনের দাঁত দেখে বুঝতে পারলাম সে একজন ভ্যাম্পায়ার, আরেকজন সম্পর্কে আমি সঠিক ধারণা করতে পারছি না, তবে মানুষের মতোই লাগছে। তাদের কাছে গিয়ে তাদের চেহারা ভালো করে দেখতে পেয়ে আমি অবাক। দৌড়ানোর ফলে আমি আমার নিজের চেহারাই ভুলে গেছি। তারা দুজন দেখতে ঠিক আমারই মতো। কেউ দেখলে হয়তো বলবে আমরা তিনজন ত্রিমোজ ভাই। যাই হোক, আমি অনেক অবাক হয়ে গেলাম। আমি কিছু বলবো তার আগেই ওরা বলতে লাগলো, হাই, অবাক হয়ে লাভ নেই, আমরা তোমার শরীরের একটা অংশ, তবে আলাদা একটা জায়গায় বন্দি। বাদ দাও, এত কথা আপাতত তোমার মাথায় যাবে না। ও ভ্যাম্পায়ার তুমি, এবং আমি ডিমন তুমি। পরিচয়টা একটু কনফিউজিং, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আসল কথায় আসা যাক। আমি কি স্বপ্ন দেখছি এগুলো? না, কিন্তু অনেকটা স্বপ্নের মতোই। আমরা যে জায়গায় আছি এটা স্বপ্নের দুনিয়ার একটা অংশ। সেটার একটা বিশাল দুনিয়া ছিল এক সময়, কিন্তু এখন আপাতত অনেক অংশ ভাগ হয়ে গেছে। কিছু পানির নিচে, কিছু বইয়ের ভিতরে, আবার কিছু গুহার ভিতরে। ভ্যাম্পায়ার, আমি এগুলো পরেও জানতে পারবো। আগে আসল কথা বলো ওকে। ও আসল আমি। শোনো, কতক্ষণ দৌড়িয়েছ সেটা কি বলতে পারবে? হয়তো আধা দিন। ভুল, তুমি অন্ধকারে পুরো 1000 বছর দৌড়িয়েছ, যেটা তুমি নিজেই বুঝতে পারোনি। অবশ্য জায়গাটা এমনই,
কিভাবে সময় কাটে সেটা কেউই জানে না। 1000 বছর? আমি এখন সত্যি মানছি আমি মারা গিয়েছি এবং স্বপ্ন দেখছি। আরে শোনো তো, আমার কথা আসল আমি নিজের সাথেই কথা বলতে লাগলাম। আর দুজন বিরক্ত হয়ে আমার কোনো কথাই বলল না। আমার কপালে হাত দিল এবং দুজনই আলো হয়ে গেল, বরং সেই আলো আমার শরীরের মধ্যে ঢুকে গেল। একটা শব্দ শুনলাম শুধু, আমাদের মধ্যে থাকা সকল স্মৃতি তোমার মধ্যে চলে যাবে, আর আমাদের যা বলার ছিল হয়তো তখন নিজেই জানতে পারবে। তাদের আলো আমার শরীরে প্রবেশ করার পর চারিদিকে আলোকিত হতে শুরু করলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথা ঘুরছিল শুধু, মনে হচ্ছিল নতুন অনেক স্মৃতি আমার মাথায় যুক্ত হচ্ছিল, যেখানে যেগুলো আমার অজানাই ছিল। হঠাৎ আবার সবকিছু থেমে গেল। আমি দাঁড়িয়ে গেলাম। হৃৎপিণ্ড আমার ফুটো হয়ে গেছে, যেটা দিয়ে চুপ চুপ করে রক্ত বের হচ্ছে। আমার কাছে অনেকটা আলাদা লাগছে এখন। সকল স্মৃতি সম্পূর্ণ আসেনি আমার কাছে, কিন্তু আমি কিছু কিছু ঠিকই মনে করতে পারছি। আমি কে ছিলাম আর আমি কি। টাইম লুপ। আমি হঠাৎ একটা স্পেল ব্যবহার করলাম। আমি একটা সময়ের ম্যাজিক ব্যবহার করলাম, যেটা অনেক ভয়ঙ্কর। স্পেলের নাম টাইম লুপ। একটা সময়কে 1 মিনিট পিছিয়ে দেয়। আর এখন সেটাই হলো। ডেভিল কিং তার আঙ্গুল দিয়ে আমাদের উপরে বিম ফায়ার করেছে। ঠিক আমি আমার পিঠ থেকে পুরো 100 হাত বের হয়ে গেছে, যেগুলো এখন পুরোপুরি আমার নিয়ন্ত্রণে। আমি হাতগুলো পরপর একসাথে করে দিলাম, যাতে সবগুলো এক ঢালের অবস্থা করে দিতে পারে, এবং সেটাই হলো। বিমটা শক্তিশালী হলেও আমার হাতের ডাল সেগুলোকে আটকে দিল। যেহেতু এটার কাজই হলো, যেহেতু আঘাত আটকে সেগুলোকে দ্বিগুণ করে দেওয়া, তাই তার এই ম্যাজিক বিমই আমার পুরো 100 হাত থেকে দিয়েই ফেরত দিল। পুরো 100টা বিম তার দিকেই ফায়ার হয়েছে। আমি প্রথম ভেবেছিলাম হয়তো তাতে কাজ হবে, শেষ হয়ে যাবে সে। কিন্তু 100টা বিম তার উপরে দ্বিগুণ পাওয়ার হওয়ার পরেও তার শরীরে লাগার আগেই সেগুলো উধাও হয়ে গেল, এবং তার শরীর পিছন থেকে দৃশ্যমান হয়ে বের হলো। আমার মনে হচ্ছে সে সবগুলো বিমকে টেলিপোর্ট করে দিয়েছে। আমাকে বলতে লাগলো, আমি এরকম আশা করিনি। আজকের মতো আমি চলে যাচ্ছি, কিন্তু দেখা হবে শীঘ্রই। ডেভিল কিং এবং তার সাথে থাকা দুজন মেয়েও চলে গেল। আমি দুটো মেয়ের শরীর থেকেই পরিচিত ম্যাজিক পাওয়ার দেখতে পেলাম। বুঝতে পারলাম না তারা কারা, কিন্তু চেনা কেউ হবে। আমি একটা ফায়ার স্পেল তাদের দিকে মারতে চেয়েছিলাম, কিন্তু সেটা ট্রাই করলাম না। সেটা ট্রাই করলে এখন বিষয়টা অনেক আজব হয়ে যাবে, কারণ আমার মাথার মধ্যে এমন কিছু স্মৃতি আছে যেগুলো হয়তো এই দুনিয়াতে আমার কাছে না আসলেই ভালো হতো। তারপর আমি কনফিউজড এখন। আমি কোনো পরিচয়ে থাকবো সেটাই বুঝতে পারছি না। জ্যাকসন নাকি জ্যাকসন ব্রিড? আমার মাথায় নতুন কিছু স্মৃতি যুক্ত হওয়ার পর থেকে আমি সব বিষয়ে কনফিউজড এখন। আপাতত ডেভিল কিং চলে গেছে, তার সাথে থাকা ডেভিলও চলে গেছে। আশেপাশে পড়ে থাকা সকল ডেভিলদের শরীরও চলে গেছে। শুধু মৃত অ্যাঞ্জেল এবং আমরা 6 জন এখানে দাঁড়িয়ে আছি। আমি, প্রিন্সেস, হ্যারি, লুসি এবং লুসানা ও অ্যাঞ্জেল রানী। অ্যাঞ্জেল রানী অনেকটা অবাক হলো আমার পিঠের হাতগুলো দেখে। হাতের দিকে তাকিয়ে আছে সে। আর আমি যেহেতু আমার ক্ষমতা এখন নিয়ন্ত্রণ করতে পারছি, তাই আমি দ্রুত আমার ওই হাতগুলো দিকে বাকিদের ক্ষত ঠিক করে দিতে লাগলাম। আমি এখনো সবকিছু বুঝতে পারছি না। কিছু কিছু স্মৃতি শুধু মনে পড়ছে আমার, বাকি সব ঘোলাটে। হঠাৎ অ্যাঞ্জেল রানী বলতে লাগলো, কে তুমি? আমাকে জিজ্ঞেস করলো রানী। আমি জ্যাক, সাধারণ একজন মানুষ। সাধারণ কোনো মানুষের কাছে গড হ্যান্ড থাকে না। গড হ্যান্ড? মনে হচ্ছে তোমার এই বিষয়ে জ্ঞান নেই। তোমার পিঠে যেটা রয়েছে সেটার নাম গড হ্যান্ড, অ্যাঞ্জেলদের আল্টিমেট অস্ত্র। এটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে, তবে আজ পর্যন্ত কোনো অ্যাঞ্জেল এটাকে ব্যবহার করতে পারেনি। ও, হয়তো ইতিহাসে ভুল রয়েছে। আমি কোনো অ্যাঞ্জেল না, আমি একজন মানুষ। ইতিহাস কখনো ভুল হয় না। এটা ফেরি টেইল না যে ভুল হবে কোনো কিছু। তোমার নিশ্চয়ই অ্যাঞ্জেল জানে কোনো সম্পর্ক রয়েছে। না, সেরকম কিছুই নেই। আমি সাধারণ একটা মানুষ। আমার ম্যাজিক পাওয়ার অনুভব করলেই বুঝবেন। তাহলে এটা সম্ভব হয় কিভাবে? একজন মানুষের কাছে গড হ্যান্ড কিভাবে আসলো? এটা তো শুধুমাত্র একটা আল্টিমেট অ্যাঞ্জেলের জন্য। হয়তো কোনো অ্যাঞ্জেল এই গড হ্যান্ড পছন্দ করেনি, তাই আমার মতো একটা মানুষের কাছে এসেছে। তো কি করতে পারে এই গড হ্যান্ড? ইতিহাসের মতে যার কাছে এই গড হ্যান্ড থাকবে সে এই পুরো দুনিয়ার নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা দুনিয়া নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে নেই। আমি তোমাকে এখানে রেখে যেতে পারি না, কারণ ডেভিল কিং এর হাতে গড হ্যান্ড চলে গেলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তোমাকে আমার সাথে অ্যাটসাকে যেতে হবে। দেখুন রানী, কোথায় কি হলো, কি হবে, কেন হবে, কিসের জন্য হবে, এসব কিছু সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন। তাই আমি চাইবো আপনি চলে যান যেখান থেকে এসেছেন। আর হ্যাঁ, চাইলে আপনি ইগ্রোলিয়াতে আসতে পারেন। রাজ্য আপনাকে সুরক্ষা রাখার সম্পূর্ণ দায়িত্ব আমার। তুমি বুঝতে পারছো না তোমার ক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ। ডেভিল কিং যখন এটা দেখেই ফেলেছে, আমি নিশ্চয়ই সে এটা তার করার জন্য সবকিছুই করবে।
সেটা সময় হলে দেখা যাবে। আমার বন্ধুদের এখন প্রিন্সেসের এখন রেস্ট দরকার, তাই আমাদের ফিরে যেতে হবে। আমি প্রিন্সেসকে বললাম আমাদের টেলিপোর্ট করে সোজা প্যালেসের সামনে গেটে নিয়ে যেতে। সে কোনো কথা বলল না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে রাজি হয়ে গেল। আমাদের ঠিক টেলিপোর্ট স্পেলের মাধ্যমে টেলিপোর্ট করে প্যালেসের গেটের সামনে নিয়ে গেল। সেখান থেকে হ্যারি, লুসি এবং লুসানা নিজেদের মধ্যে তাদের গোপন বাসায় চলে গেল, আর আমি আর প্রিন্সেস যাচ্ছি প্যালেসের ভিতরে। রাতের সময় বলে কি হয়েছে সেটা রাজাকে বলার সময় না এখন, কালকে তাকে প্রিন্সেস নিজেই জানিয়ে দিবে। আমি চলে গেলাম নিজের রুমে। মাথা অনেকটা ঘুরছিল, নতুন অনেক স্মৃতির চাপে আমি আমার রিয়েলিটি হারিয়ে ফেলেছিলাম। এক ঘুমে সকাল হয়ে গেল। আপাতত আমার মাথার মধ্যে নতুন কোনো স্মৃতি আসছে না, তবে পুরাতন অনেক স্মৃতিতে আমার ব্রেন ভরে গেছে। আমি আপাতত দুটো রিয়েলিটির মধ্যে হারিয়ে গেছি, একটা যেখানে আমি শুধু জ্যাকসন, আরেকটা যেখানে আমি জ্যাকসন ব্রিড। দুটো রিয়েলিটি আলাদা, পরিচয় থেকে শুরু করে আশেপাশের সবাই আলাদা। তবে কিছু লোক আছে যারা এখানে আমার কাছে। আগের রিয়েলিটি যেটা আমার মনে পড়েছে, এটা রাজা জ্যাকসন ব্রিটের সন্তান জ্যাকসন ব্রিট। তাছাড়া আমার পরিচয় ছিল ডেভিল কিং হিসাবে সেখানে, যাকে অনেকেই ভয় করত। কিন্তু এই রিয়েলিটি আর কিছুই না। যদিও আমার এই রিয়েলিটিতে বাবা জ্যাসন, তবে আগের রিয়েলিটি থেকে এটা অনেক আলাদা। আমি এখন ভাবছি কোন রিয়েলিটি জ্যাক হয়ে থাকবো আমি। আমি চাইলে এখন আগের জ্যাকও হতে পারি, যেখানে ডেভিল কিং ছিলাম, তবে সেটার জন্য আমার ডেভিল পাওয়ার প্রয়োজন, সেটা আমার কাছে নেই। আর যেহেতু আগের রিয়েলিটির মতো এই রিয়েলিটি না, তাই এখানে আমার সত্তাগুলো যেগুলো আমার শরীরে ছিল সেগুলো জীবন্ত নেই, শুধু আমি তাদের ক্ষমতাগুলো অর্জন করেছি। সাধারণ কথায় আমি অ্যাঞ্জেল, ভ্যাম্পায়ার, ডিমনের ক্ষমতা ব্যবহার করতে পারবো এখন, তবে আমার শরীরে তাদের সত্তাগুলো আর নেই। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আগের রিয়েলিটি ফেরত আনতে পারবো না, কারণ যা হয়েছে সেটা বদলানোর ক্ষমতা শুধু সৃষ্টিকর্তারই দায়িত্ব। তার সৃষ্টি নিয়ে আমাদের খেলা উচিত না। এখন যদি আমাকে আগের রিয়েলিটি আবার আনতে হয়, তবে 11 দুনিয়া আবার বানাতে হয়, তাহলে যে কাজটা জেসি করেছে সেটা করতে হবে। তাতে করে আমার সকল প্রাণী মারা যাবে, তাই সেটা আমি চাই না। আমি বুঝতে পেরেছি জেসির স্পেল কিভাবে কাজ করেছে। ওর স্পেলের মাধ্যমে প্রথমে সকল প্রাণী মারা গিয়েছে এবং তারপর পুরো 11 দুনিয়া একত্র হয়ে নতুন একটা দুনিয়া বানিয়েছে, যেটা আগের রিয়েলিটি থেকে পুরো ভিন্ন। যেহেতু দুইটা রিয়েলিটি আলাদা, তাই নতুন দুনিয়ার কেউই আগের দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি মহাজাল চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।